বিহানের অসহায়তার সুযোগ নিলে মোনালিসাকে থাপ্পড় মারে কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস শপিং করার অজুহাতে শপিং মলে এসে ওয়াশরুমে গিয়ে ঋতুজাকে ফোন করে বলতে থাকে, মা আমি তোমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারছিলাম না, তাই আমি শপিং করার অজুহাতে শপিং মলে এসেছি। আমাদের বাড়ির পাশে শপিং মলটা আছে না, ঠিক ওই শপিং মলটাতেই। তুমি তুমি প্লিজ তাড়াতাড়ি এখানে এসো, পার্কিং এরিয়াটা আছে না, ওখানে এসে ওয়েট করো, আমি তোমার সঙ্গে দেখা করব, তোমার সঙ্গে আমি ওখানেই মিট করব। তখন এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, কম্পাস তুই কি করছিস এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই সুস্থ আছিস তো? তুই নিরাপদে আছিস? তখন কম্পাস বলতে থাকে, মা এখন এত কথা বলার সময় নেই, এত কথা বলার সুযোগ আমি পাবো না। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, ঠিক আছে আমি আসছি, কিন্তু একটা কথা শোন, বিহানকে কিন্তু কোনোভাবেই আমি সামলাতে পারছি না। ছেলেটা অনেক কষ্ট পেয়েছে, তুই যেভাবে অপমান করেছিস, ও নিজেকে 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 নিয়ে গিল্ট ফিল করছে। ও তোকে তোকে ভুল বুঝছে। ও ভাবছে যে তুই ওকে ঘৃণা করিস, তুই ওকে অপমান করেছিস, তুই ওকে ছোট মনে করিস, আর তুই এখন মিলেনিয়ারের মেয়ে হয়ে ওকে ওকে অবহেলা করছিস। ও এটা ভেবে মনে হয় ডিস্কে চলে গেছে, আর সেখানে গিয়ে অনেক ড্রিঙ্কস করছে হয়তোবা, আর ওর সঙ্গে আছে মোনালিসা। এ কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, দেখেছো মা, আমি জানি তো তোমার ছেলে এরকমটাই করবে। ওকে আমি এই জন্যই কিছু বলি না, কারণ ওকে ওকে যদি আমি কিছু বলি আর একটা যদি মনে করে যে ভুল হয়েছে, তবে ও পাল্টি খেয়ে যাবে, সবাইকে সবটা বলে দেবে। এজন্য আমি ওকে কিচ্ছু জানাইনি। আর বিশ্বাস করো মা, আমি ওকে জানাতে চেয়েছিলাম, কিন্তু আমার উপর নজর রাখা হয়েছিল, তাই আমি কিছু বলতে পারিনি। তা না হলে তো আমি তোমাকে, তারপরে দিদি ভাই রশ্মিকা এদেরকে অন্তত পক্ষে কোনো ইঙ্গিত দিয়ে আসতাম। আমি জানি দিদি ভাই ও রশ্মিকাও আমার উপর রেগে আছে। ওরা ভাবছে আমি সত্যি মনে হয় ওদেরকে দেখে এখন অহংকার করছি। কিন্তু মা তুমি তো জানো আমি কেন এমনটা করছি। তখন ঋতুজা বলতে থাকে, হ্যাঁ রে মা, আমি জানি। আমার মনে হচ্ছে বিহানের সঙ্গে মোনালিসা আছে আর বিহানের অসহায়তার সুযোগ নিচ্ছে। তখন কম্পাস বলতে থাকে, উনি কোন ক্লাবে এসেছে? আমাদের শপিং মলের পাশের ক্লাবটাতেই তো। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হ্যাঁ ঠিক ওই ক্লাবটাতেই গেছে। তখন কম্পাস বলতে থাকে, আমি দেখছি এই মেয়েটাকে আমি উচিত শিক্ষা দেব। এই মেয়েটাকে বারবার বারবার বিহান স্যারের সুযোগ নেওয়া, আমি ওকে বের করছি। এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে, ঠিক আছে কম্পাস, আমি আসছি, তুই ফোনটা রাখ। এরপরে দেখা যায় কম্পাস ফোনটা কেটে সেখান দিয়ে জানালা দিয়ে নিচে নেমে যায়। আর এদিকে দিকে লোকজন বুঝতে থাকে যে কম্পাস হয়তো ওয়াশরুমে আছে, সেখানে ওরা দাঁড়িয়ে থাকে। এরপরে ডিকে ফোন করে বলতে থাকে, কম্পাসের কি শপিং করা হয়েছে? তখন দেখা যায় ম্যানেজার বলতে থাকে, আসলে আসলে স্যার কম্পাস ওয়াশরুমে গেছে, তো আমরা ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে আছি। তখন ডিকে বলতে থাকে, ঠিক আছে, কিন্তু এতটাও পাহারা দিও না যাতে ও মনে করে যে ওকে আমি বিশ্বাস করছি না। ওকে একটু দূরে দূরেই রাখো। এতটা পাহারা দিলে ও নিজের প্রতি কনফিডেন্স হারাবে। ও মনে করবে যে ওকে সবসময় আমি পাহারা দেওয়াচ্ছি আর ওর পেছনে আমি লোক লাগিয়ে রেখেছি। এটা তো আমি হতে দিতে পারি না, তাই না? যতই হোক ও তো আমার মেয়ে। তখন দেখা যায় ম্যানেজার বলতে থাকে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। এদিকে দেখা যায় কম্পাস পাঁচিল টপকে সেখান থেকে বেরিয়ে যায়, আর সেই ক্যাফেতে চলে আসে। সেখানে সে ক্লাবের মধ্যে ঢুকে যায় কম্পাস। এরপরে কম্পাস দেখতে পায় যে বিহান ড্রিঙ্কস করছে, আর মোনালিসা বিহানকে ইমপ্রেস করার চেষ্টা করছে, বিহানকে উল্টো পাল্টা বোঝাচ্ছে। এটা দেখে কম্পাস রেগে যায়। আর তখন ঋতুজা এলে, তখন কম্পাস ও ঋতুজা সেখানে এগিয়ে গেলে তখন দেখা যায় কম্পাস মোনালিসার সামনে গিয়ে মোনালিসাকে একটা জোরসে থাপ্পড় মারে আর বলতে থাকে, তোর লজ্জা করে না? তোকে এতবার যে এভাবে এক্সপোজ করলাম, তারপরেও তুই বারবার কি করে এখানে আসিস আর ওনার কাছে আসিস? উনি শুধু একান্তই আমার। কি বিহান স্যার, আপনি আমার না? আপনি কি মোনা ম্যামকে নিয়ে সংসার বাঁধতে চাইছেন? আমি তো এমনটাই শুনেছি। তখন বিহান বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো কম্পাস? তুমি তো মিলেনিয়ারের মেয়ে, তুমি তো এখন অনেক বড় লোক।
আমরা গরিব, আমাদের সঙ্গে তো তুমি মিশতে পারবে না, তুমি তো তাই বলেছিলে। তবে তবে কেন এসেছো এখানে? তখন কম্পাস হাসতে থাকে আর বলতে থাকে, আপনি তো এই জন্যই আপনার আর আমার মধ্যে এতটা পার্থক্য, আপনার আর আমার মধ্যে এতটা দূরত্ব। আপনি আমার মনের কথা আর মুখের কথা কিছুতেই বুঝতে পারেন না। আপনি আপনি একবারও বুঝতে চাইলেন না যে হঠাৎ কম্পাসের কি হলো, কম্পাস এমন করছে কেন। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আমি মিলিনিয়ারের মেয়ে, তাই আমি অহংকার দেখাচ্ছি, কিন্তু কিন্তু আমি আপনার পাশে অন্যজনকে সহ্য করতে পারবো, কিন্তু আপনি ডিক্স করেছেন এখন। আর এই সুযোগটা নিচ্ছে এই মোনা আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে। আপনি কেন বুঝতে পারছেন না? তখন তখন ঋতুজা বলতে থাকে, কম্পাস তুই তুই ওকে ওকে বাড়িতে পাঠিয়ে দে। এরপরে মোনালিসাকে হুমকি দিলে তখন মোনালিসা ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মোনালিসা সেখান থেকে বেরিয়ে গেলে তখন মোনালিসা বলতে থাকে, এখানে কম্পাসের সঙ্গে কথা না বাড়ানোটাই বেটার, কারণ এখনো ওর পাশে আছে ডিকে। ডিকে যদি জানতে পারে যে আমি কম্পাসের সঙ্গে ঝামেলায় জড়িয়েছি, এমনিতে একবার হুমকি এসেছে, তবে তবে হয়তোবা আমাকে আর দাদুকে ডিকে একদম শেষ করে দেবে। তাই এখন সেরকম কিছু করা যাবে না, তাই এখান থেকে চলে যাওয়াটাই বেটার হবে। এই বলে মোনালিসা সেখান থেকে বেরিয়ে বাড়িতে চলে যায়। এরপরে দেখা যায় কম্পাস বিহান ও ঋতুজাকে বলতে থাকে, আমার সময় নেই মা, আমি তোমাকে বলছি তোমরা কোনো চিন্তা করবে না, আমি ডিকে কে এক্সপোজ করে তোমাদের মাঝে আবার ফিরে আসবো। আর হ্যাঁ বিহান স্যার, আপনি ভালো করে শুনুন, আমি এটা শুধু ডিকে কে এক্সপোজ করার জন্যই করছি। আর আপনি ভাবলেন কি করে যে ওই অসভ্য একটা মানুষকে আমি নিজের বাবা বলে পরিচয় দেব? উনি আমার বাবা হতে পারে, কিন্তু অভিজিৎ ভৌমিক আমার বাবা। আমি অভিজিৎ ভৌমিককে কখনো অস্বীকার করতে পারবো না। আমার ছোটবেলা থেকে বড় হওয়া অব্দি অভিজিৎ ভৌমিককেই আমি বাবা হিসেবে জেনে এসেছি, ওনাকেই আমি বাবা হিসেবে মেনে এসেছি। কখনো আমি ডিকে কে বাবা বলে স্বীকৃতি দেব না। এখন আমি শুধু ওর ওর যা 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 করতে চাইছে এই দেশে, যে যে অন্যায়গুলো করতে চাইছে সেগুলো বোঝার জন্য ওর সঙ্গে হাত মিলিয়েছি আর ওকে বাবা বলে ডেকেছি। শুধু এটুকুই, জাস্ট এটুকুই, আর আর বেশি কিছুই নয়। আর আমাকে আমাকে যেতে হবে মা, ওইদিকে অশরুমের সামনে ওই ডিকের ম্যানেজার গুলো অপেক্ষা করছে, ওর পাঠানো লোকগুলো অপেক্ষা করছে আমার জন্য। যদি বেশি দেরি হয়ে যায় তবে ওরা বুঝতে পেরে যাবে, আর আমি সুযোগ বুঝে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেব। আসলে আসলে আমি ভয় পাচ্ছিলাম যে ওখানে কোথায় কি লেগে রেখেছে, তাই আমি কোনোভাবে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। তাই আমি শপিং মলের কথা বলে এখানে এসেছি। কিন্তু বিহান স্যার, আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, মাত্র মাত্র কটা দিন আমাকে সময় দিন, একটু নিজেকে সামলে নিন। তখন দেখা যায় বিহান বলতে থাকে, তবে তো এই কথাগুলো তুমি আমাকে আগে জানাতে পারতে, তাই না? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ জানাতে পারতাম, কিন্তু সময় পেলাম কখন বলুন তো? মাকেও কিছু বলিনি। তখন ঋতুজা বলতে থাকে, বিশ্বাস কর বিহান, এসবের ব্যাপারে আমিও কিছু জানতাম না। তখন দেখা যায় বিহান বলতে থাকে, কম্পাস তোমার কোনো ক্ষতি হবে না তো? তোমার যেন কোনো ক্ষতি না হয়, তোমার যেতে হবে না ওখানে, ওই ডিকে লোকটা অনেক ভয়ঙ্কর। তখন কম্পাস বলতে থাকে, যতই ভয়ঙ্কর হোক ও আমার কিচ্ছু করবে না, কারণ কারণ একাধায় ওর ওর যে যে জিনিসটার ওর প্রয়োজন সেটা আমার কাছে আছে। আর আর অন্যথায় আমি ওর রক্ত, আমি ওর মেয়ে, ও আমাকে কোনোভাবে কোনো ক্ষতি করতে পারবে না। আপনি এত চিন্তা করবেন না বিহান স্যার, আপনি নিজেকে একটু সামলে নেবেন। আর এই কথাগুলো যেন কেউ জানতে না পারে, কেউ যেন জানতে না পারে যে আমি আমি এই নাটক করছি। আর আর এই যে ডিকের সঙ্গে আমি বাবা মেয়ের সম্পর্কে একটি কথা বলেছি, এই সবটা যেন কেউ জানতে না পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হতে পারে ডিকে আমার আসল বাবা, কিন্তু কিন্তু আমি কিছুতে ডিকের সঙ্গে থাকবো না। আমি ডিকে কে কখনোই মেনে নেব না। আমি আমার এত সুন্দর একটা ফ্যামিলি ছেড়ে আমি আমি ওই ডিকের সঙ্গে গিয়ে থাকবো? আপনি এটা কি করে ভাবলেন? এরপরে বিহান সব ঋতুজার সামনে কম্পাসকে জড়িয়ে ধরে বলতে থাকে, কম্পাস তুমি কিন্তু সাবধানে থাকবে, আর আর সময় বুঝে সুযোগ পেলে আমাকে ফোন করবে। তখন কম্পাসকে বিহান বলতে থাকে, আচ্ছা আমি ফোন করতে পারবো না তোমাকে? তখন কম্পাস বলতে থাকে, না বিহান স্যার, আপনি ফোন করতে পারবেন না, কারণ ওরা সব সময় আমার ফোনটা ট্র্যাক করবে। আমি কার সঙ্গে কথা বলছি, কি করছি, কার সঙ্গে চ্যাটিং করছি, সবটাই হয়তো বা ওরা ওরা দেখবে। তাই প্লিজ আপনি আপনি কোনো পাগলামো করবেন না, এই কটা দিন নিজেকে একটু সামলে নেবেন। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, ঠিক আছে কম্পাস, চলে যাও এক্ষুনি, না হলে দেরি হয়ে গেলে ওরা আবার সন্দেহ করবে। তখন কম্পাস ঋতুজাও বিহানের থেকে বিদায় নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে ঋতুজা বলতে থাকে, দেখেছিস বিহান, কম্পাস কম্পাস তোকে সবটা বুঝিয়ে বললো তো? এবার বুঝতে পারলি যে কম্পাস তোকে তোকে ছেড়ে যাবে না? তখন বিহান বলতে থাকে, মা
ও তো আমাকে আগে বলতে পারতো বলো, তবে তো আর আমি এভাবে রিয়াক্ট করতাম না, আর মোনালিসাও সুযোগ নিতে পারতো না। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, তুই দেখেছিস এই মেয়েটা কতটা সুযোগ সন্ধানী, সুযোগ পেলেই তোর কাছে চলে আসে আর তোর ক্ষতি করতে চায়, তোকে তোকে এমন ভাবে ড্রিঙ্কস করিয়েছে যাতে তুই কোনো একটা ভুল স্টেপ নিয়ে বসিস, সেটার মাধ্যমে ও তোকে ব্ল্যাকমেল করে ও তোর জীবনে আসবে। আর আমি জানি এই বুদ্ধিটা কার। তখন বিহান বলতে থাকে, কার মা? তখন তখন বিহানকে ঋতুজা বলতে থাকে, এই সম্পূর্ণ বুদ্ধি হচ্ছে এই মুক্তি যখন তুই বেরিয়ে আসছিলি তখন মুক্তি সবটা শুনে মোনালিসাকে পাঠিয়েছে। আমি শুনেছি মুক্তি ও মোনালিসার ফোনে ফোন আলাপ। এ কথা শুনে বিহান বলতে থাকে, আমি মুক্তি মাসিকে ছাড়বো না মা, ওই মহিলা আমাদের বাড়িতে থেকে আমাদের আমাদের প্রতিনিয়ত জ্বালিয়ে যাচ্ছে। তখন ঋতুজা বলতে থাকে, কম্পাস সে দিকটাও দেখবে। কম্পাস কম্পাস এই যে সেনাপতি আসলে অখিলেশের সন্তান কিনা এটাও কম্পাসে বের করবে। একদম চিন্তা করবি না, দেখবি দেখবি মুক্তি ভয়ে সবটা সবটা গড়গড় করে বলে দিচ্ছে। তখন এই কথাটা শুনে বিহান বলতে থাকে, ঠিক আছে মা, আমি চাই ওই মহিলা আর ওই সেনাপতি ছেলেটি যেন ওই বাড়ি থেকে বেরিয়ে যাক। অবশ্য মুক্তি মাসি ছোট থেকে আমাদের বড় করেছে, কিন্তু কিন্তু উনি যেভাবে ক্রমশ আমাদের ক্ষতি করে যাচ্ছে, আমাদের আমাদের হেনস্থা করছে, এতে এতে ওনার প্রতি সম্মান যেটুকু ছিল সেটুকু আমার ধুলোয় মিশে গেছে মা, তুমি বুঝতে পারছো? তখন তখন দেখা যায় এই কথা শুনে ঋতুজা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বিহান, আমি বুঝতে পারছি। চলো বাবা, এখন তোমার শরীরটা ভালো নেই, তুমি ড্রিঙ্কস করেছো, তোমাকে বাড়ি ফিরতে হবে, একটু ঘুমাবে, ঘুমালেই হয়তোবা শরীরটা ঠিক হয়ে যাবে। তখন দেখা যায় এরপরে বিহান ও ঋতুজা বাড়ি চলে আসে। এদিকে এদিকে কম্পাস কম্পাস অষ্টমের দরজা খুললে তখন তখন দেখা যায়, দেখতে পাই যে অষ্টমের সামনে কোনো সিকিউরিটি নেই। এরপরে অষ্টম থেকে বেরিয়ে কম্পাস ডিকে কে ফোন করে বলতে থাকে, বাবা আমি অষ্টমে ছিলাম কিন্তু এখন দেখছি কেউ নেই, আমি আমি কি করব? তখন তখন দেখা যায় ডিকে বলতে থাকে, তুমি ওখানেই থাকো, আমি ওদেরকে পাঠিয়ে দিচ্ছি, ওরা ওরা একটু দূরে আছে, আমি বলেছি যে এতটা এতটা কাছাকাছি থাকতে না। তখন তখন দেখা যায় ডিকে ফোন কেটে দিয়ে ম্যানেজারকে ফোন করলে তখন ম্যানেজার সবাই মিলে কম্পাসের কাছে আসে আর বলতে থাকে, ম্যাম আসুন, আপনার এখন কি কি কেনাকাটা করার আছে কিনে নিন। এরপরে কম্পাস বলতে থাকে, ঠিক আছে। এরপরে এরপরে সকল কেনাকাটা করে নিয়ে কম্পাস ডিকের বাড়িতে যায়। সেখানে গেলে ডিকে কম্পাসকে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, সবকিছু কেনা হয়েছে? সবকিছু হয়েছে তো, কোনো কিছু বাদ রাখোনি? তখন কম্পাস বলতে থাকে, না বাবা, সবকিছু ঠিকঠাকই আছে। তখন তখন দেখা যায় ডিকে বলতে থাকে, এখন ঘুমিয়ে যাও, কাল সকালে কিন্তু তোমাকে ল্যাবে যেতে হবে আমার সঙ্গে। আমার ল্যাবটা তোমাকে আমি ঘুরে দেখাবো, আমার ল্যাবটা তুমি তুমি তো দেখতে চেয়েছিলে, তাই তোমাকে নিয়ে যাব। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, ঠিক আছে বাবা, এখন আমি ঘুমাই, তবে সকালে আমাকে ডাক দিও। তখন দেখা যায় এ বলে কম্পাস নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে কম্পাস কম্পাস শুতে যাবে, তখন তখন বিহানের কথাগুলো কম্পাসের মাথায় সারাক্ষণ ঘুরতে থাকে। কম্পাস বলতে থাকে, সরি বিহান স্যার, আমি চাইনি এমনটা করতে, কিন্তু কি করব আমি, আমাকে তো সব দিকটা বজায় রাখতে হবে, তা না হলে তো আমি আমার বাবা মাকে বাঁচাতে পারবো না, আমি নিজেও শান্তিতে বাঁচতে পারবো না, আপনার পরিবারকেও আমি বাঁচাতে পারবো না। তাই এই ডিকে কে অবশ্যই আমাকে এক্সপোজ করতে হবে, ওর ওর মনের মধ্যে মিশে আমাকে ওর সকল কিছু সকল কুকাণ্ড সবার সামনে আনতে হবে। আর আমি এই সাম্রাজ্য চাই না, আমি এই সাম্রাজ্য কিচ্ছু চাই না, আমার এসব কোনো প্রয়োজন নেই। আমি ডিকে কে পুলিশের হাতে দিয়ে ওর সাম্রাজ্য যত যা আছে সব গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেব। এরপরে এরপরে দেখা যায় কম্পাস কম্পাস ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবে কম্পাসের ঘুম আসে না। এরপরে কম্পাস বসে বসে ল্যাপটপ ঘাঁটতে থাকে। এরপরে এরপরে ডিকে ডিকে কম্পাসকে কম্পাসকে এসে এসে দেখে যায় কম্পাস ঘুমিয়েছে কিনা। ঠিক তখনই কম্পাসকে বসে থাকতে দেখে ডিকে বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তুই এখনো ঘুমাসনি যে, কি হয়েছে তোর? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, না না, কিছু হয়নি, আসলে ল্যাপটপে একটু একটু দেখছিলাম, ল্যাপটপে কাজ করছিলাম। তখন ডিকে বলতে থাকে, কি কাজ করছিলি? তখন কম্পাস বলতে থাকে, ওই তো ফর্মুলাটার ব্যাপারে একটু একটু ঘাটাঘাটি করছিলাম। তখন এই কথা শুনে তখন ডিকে বলতে থাকে, ঠিক আছে, তুই কাজ সেরে ঘুমিয়ে যাস, এত রাত জাগিস না, বুঝতে পেরেছিস, আমি এখন ঘুমাবো। তখন এই বলে ডিকে চলে যায়। এরপরে এরপরে কম্পাস কম্পাস বলতে থাকে, ঠিক আছে বাবা, তুমি ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। এই বলে ল্যাপটপটা বন্ধ করে কম্পাস ঘুমানোর জন্য শুয়ে পড়ে। এরপরে কম্পাস ঘুমিয়ে যায়। সকালবেলা ডিকে এসে কম্পাসকে ডাকতে থাকে আর বলতে থাকে, কম্পাস রেডি হয়ে নে, আমাদের আমাদের ল্যাবে যেতে হবে। এরপরে এরপরে কম্পাস উঠে উঠে রেডি হয়ে যায় আর ডিকের সঙ্গে বেরোতে চায়। তখন
ডিকে বলতে থাকে যে তুই তুই রেডি তো? তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ বাবা আমি একদম রেডি। এরপরে কম্পাস ও ডিকে দুজনেই ল্যাবের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এরপরে ল্যাবে গিয়ে কম্পাস বলতে থাকে এত বড় ল্যাব? তখন দেখা যায় ডিকে বলতে থাকে হ্যাঁ এরকম ল্যাব আমার আরো অনেকগুলো আছে। তোকে তোকে ল্যাবে এদের সঙ্গে কাজ করতে হবে। তুই যদি তোর মাথাটা এদের সঙ্গে খাটাস তবে হয়তো অনেক অনেক ভালো ভালো কিছু তৈরি হবে, তাই না রে কম্পাস? তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ বাবা অবশ্যই হবে। আমি আমি তোমার বিজনেসটা আরো বড় করে দেব। আমি তোমার বিজনেসটা আরো বড় করতে চাই, তোমার বিজনেসটা আমি সামলাতে চাই। তখন তখন দেখা যায় ডিকে বলতে থাকে হ্যাঁ তুই তো সামলাবি, তুই না সামলাবে কে কে সামলাবে বল? আমি তো একা একা আর পারছি না, এই জন্যই তো তোকে আমি নিয়ে এসেছি। তোকে যদি আমি সবটা বুঝিয়ে দিই তুই নিজে নিজে সবটা করতে পারবি না? তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ বাবা আমি সবটাই করতে পারবো, সবকিছু আমি নিজে নিজেই করতে পারবো। তুমি একদম চিন্তা করবে না। আমি আমি তোমার ল্যাবটা একদম পারফেক্ট ভাবে গুছিয়ে নিতে পারবো, পারফেক্ট ভাবে সবকিছু রিচার্জ করতে পারবো। তখন এই কথা শুনে ডিকে বলতে থাকে ঠিক আছে কম্পাস আমি তোর উপর ভরসা করে তোকে সবটা বুঝিয়ে দেবো। আমি জানি তুই সবটা ঠিকঠাক ভাবে করে নিতে পারবি।